প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 1,25,000 কোটি টাকা মূল্যের 3টি সেমিকন্ডাক্টর প্রকল্পের শিলান্যাস করেছেন। দুর্বলতর শ্রেণীর জন্য ঋণ সহায়তা দিতে দেশব্যাপী এক অনুষ্ঠানে আজ অংশ নেবেন প্রধানমন্ত্রী। 3 লক্ষ শূন্য পদ যুক্ত করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ন্যাশনাল ক্যাডেট কোর এনসিসি সম্প্রসারণের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। রাজনৈতিক পালাবদলের পর আজ হরিয়ানার বিধানসভায় বিশেষ অধিবেশন বসেছে। আস্থা ভোট নিয়ে আলোচনা চলছে। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোকবে আগামীকাল 5 দিনের সফরে ভারতে আসছেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ফাইনালে বিদর্ভের সামনে জয়ের জন্য 538 রানের লক্ষ্যমাত্রা রেখেছে মুম্বাই। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 1,25,000 কোটি টাকার 3টি সেমিকন্ডাক্টর প্রকল্পের শিলান্যাস করেছেন। এগুলি হল গুজরাটের ধোলেরা ও সানন্দ এবং অসমের মরিগাঁওয়ে অবস্থিত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, दुनिया के बस कुछ देश ही आज सेमीकंडक्टर्स की मैन्युफैक्चरिंग कर रहे हैं और कोरोना ने हमें ये सबक दिया है कि दुनिया को एक रिलायबल और रेजिलियंट सपोर्ट सप्लाई चेन की सख्त जरूरत है। भारत इसमें एक बहुत बड़ी भूमिका निभाने के लिए तत्पर है। भारत पहले ही स्पेस, न्यूक्लियर और डिजिटल पावर है। आने वाले समय में हम सेमीकंडक्टर सेक्टर से जुड़े प्रोडक्ट्स का कॉमर्शियल प्रोडक्शन करेंगे। वो दिन दूर नहीं जब भारत इसमें भी एक ग्लोबल पावर बनेगा। 27,000 কোটি টাকা বিনিয়োগে নির্মিত অসমের এই প্ল্যান্ট হিন্দুস্তান পেপার কর্পোরেশনের পূর্বে নগন পেপার মিলের জায়গায় গড়ে তোলা হয়েছে। দৈনিক 48 মিলিয়ন চিপ তৈরি করা হবে সেখানে। বেসরকারি ক্ষেত্রে এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বৃহৎ বিনিয়োগ এটি। আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ওএসএটি তৈরি করবে টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড। মডিফাইড স্কিম ফর সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি, টেস্টিং, মার্কিং অ্যান্ড প্যাকেজিং এটিএমপির অধীনে এটি গঠন করা হবে। আগামী 100 দিনের মধ্যে এই সেমিকন্ডাক্টর ইউনিটের নির্মাণ কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী আজ ইন্ডিয়াস টেকেড অনুষ্ঠানে অংশ নেন ও যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এই উদ্যোগের ফলে দেশের যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে। সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, আইআইটি, এনআইটি, আইআইএম, আইআইএসইআর, আইআইএসসি সহ অন্যান্য শীর্ষস্থানীয় 1,814টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নেন। অপর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ দুর্বলতর শ্রেণীর জন্য ঋণ সহায়তা দিতে দেশব্যাপী এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী সামাজিক উত্থান ও রোজগার আধারিক জনকল্যাণ জাতীয় পোর্টাল পিএম সুরজেরও উদ্বোধন করবেন। সমাজে দুর্বলতর শ্রেণীর 1 লক্ষ তরুণ শিল্পোদ্যোগীকে ঋণ সহায়তা প্রদান করবেন তিনি। এছাড়াও তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী সহ সমাজে দুর্বলতর শ্রেণীর সুবিধাভোগীদের সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়ে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ন্যাশনাল ক্যাডেট কোর এনসিসি সম্প্রসারণের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। 3 লক্ষ ক্যাডেট শূন্যপদ যুক্ত করেছেন তিনি। সারা দেশে শিক্ষার প্রতিষ্ঠানগুলিতে এনসিসির ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে এই সম্প্রসারণ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। 4টি নতুন গ্রুপ সদর দপ্তরের প্রতিষ্ঠা এবং 2টি নতুন এনসিসি ইউনিট যুক্ত করা এই সম্প্রসারণ পরিকল্পনার মধ্যে রয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পরিকল্পনার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল এনসিসি প্রশিক্ষক পদে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগের প্রস্তাব। উল্লেখ্য, 1948 সালে মাত্র 20,000 ক্যাডেট থেকে শুরু করে বর্তমানে এনসিসিতে অনুমোদিত হতে চলেছে 20 লক্ষ ক্যাডেট। এর ফলে বিশ্বের বৃহত্তম ইউনিফর্ম যুক্ত যুব সংগঠন হয়ে উঠবে এনসিসি। ভারত ও মরিশাসের মধ্যে আজ এক প্রতিনিধি পর্যায়ে বৈঠক বসবে। মরিশাস সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সেদেশের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জুগনৌথের উপস্থিতিতে এই বৈঠকে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কয়েকটি প্রকল্পেরও উদ্বোধন করা হবে। বৈঠকে যোগদানের পাশাপাশি রাষ্ট্রপতি মুর্মু আজ মরিশাসে ইতিহাস প্রসিদ্ধ ও ধর্মীয় কয়েকটি স্থান পরিদর্শন করবেন। কেন্দ্র জম্মু কাশ্মীর ন্যাশনাল ফ্রন্ট জেকেএনএফ কে নিষিদ্ধ ঘোষণা করেছে। অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে, বলবৎ থাকবে 5 বছরের জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ার এক পোস্টে জানিয়েছেন, ওই সংগঠন জম্মু কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। এছাড়াও সন্ত্রাসবাদকে সমর্থন এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অখণ্ডতাকে বিপন্ন করে তুলেছিল। এর প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হলো। দেশের জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে নরেন্দ্র মোদী সরকার সন্ত্রাসবাদ নির্মূলে বদ্ধপরিকর বলেও শ্রী শাহ স্পষ্ট জানিয়েছেন।
হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির নেতৃত্বাধীন বিজেপি সরকার আজ 90 আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বিজেপি সরকারের 46টি ভোট প্রয়োজন। গতকাল বিজেপি 48টি ভোট পাবে বলে দাবি করে মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি শোক প্রস্তাবের পর আস্থা প্রস্তাব নিয়ে আসেন। অধ্যক্ষ ইয়ানচাঁদ গুপ্তা এই প্রস্তাবে অনুমতি দেন। জেজেপির 6 বিধায়ক দলের নির্দেশ অমান্য করে অধিবেশনে যোগ দিলেও পরে আলোচনা শুরু হওয়ার আগেই সভাকক্ষ ত্যাগ করেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, সভায় এই মুহূর্তে বিজেপির 41 জন বিধায়ক রয়েছেন। গতকাল নির্দল বিধায়ক রঞ্জিত সিং চৌতালাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। আরও 5 নির্দল সদস্য ও হরিয়ানা লোকহিত পার্টি বিধায়ক গোপাল কান্ডা সরকারকে সমর্থন করবেন বলে খবর শুনছেন আকাশবাণী থেকে। ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেরিং টোকবে আগামীকাল 5 দিনের সফরে ভারতে আসছেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও কর্মসূচি রয়েছে তার। এরপর তিনি যাবেন মুম্বাই। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে নতুন দায়িত্বভার গ্রহণের পর এটি টোকবের প্রথম বিদেশ সফর। তার সঙ্গে থাকবেন ভুটানের বিদেশ ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী, শক্তি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী, শিল্প ও বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকেরা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত ও ভুটানের মধ্যে সব দিক দিয়েই আস্থা, সদিচ্ছা এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বন্ধুত্ব ও সহযোগিতার দৃষ্টান্তমূলক সম্পর্ক রয়েছে। ভুটানের প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের মধ্যে স্থায়ী মৈত্রী ও সহযোগিতার এই সম্পর্ককে আরো মজবুত করবে বলে আশা করা হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল আজ সংসদে আস্থা ভোটের সম্মুখীন হবেন। চলতি মাসের শুরুতে একটি নতুন জোট সরকার গঠন করেন তিনি। বিগত 15 মাসে এই নিয়ে তৃতীয়বার তিনি আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন। গত 4 মার্চ নেপালি কংগ্রেস জোট থেকে বেরিয়ে গেলে পুষ্পকমল দহলের দল সিপিএন, মাওয়িস্ট সেন্টার, সিপিএন ইউএমএল, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, জনতা সমাজবাদী পার্টি, সিপিএন, ইউনিফাইড সোশ্যালিস্ট একটি নতুন জোট সরকার গঠন করে। নেপালের সংবিধান অনুযায়ী ও সংসদে বর্তমান সদস্যের সংখ্যার নিরিখে 50% বা 138টি ভোট পেলে আস্থা ভোটে জয় নিশ্চিত করা যায়। প্রধানমন্ত্রী দাহাল 152টি ভোট পেতে পারেন বলে খবর। তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর মুম্বাইতে অ্যামাজন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মে স্বরাজের প্রথম পর্বের সূচনা করেছেন। একই সঙ্গে তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী ভিত্তিক নতুন ধারাবাহিক সর্দার দ্য গেম চেঞ্জারের সম্প্রচারেরও সূচনা করেন। এই ধারাবাহিক দূরদর্শন থেকে সম্প্রচারিত হবে। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, যে সকল স্বাধীনতা সংগ্রামী দেশ স্বাধীন করতে জীবন দান করেছিলেন অথচ সেভাবে প্রচারের আলোয় আসেননি, তাদের উদ্দেশ্যে এই শ্রদ্ধার্ঘ্য। সারা দেশ থেকে প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 লক্ষ পুণ্যার্থী রামলালার মন্দির দর্শন করছেন বলে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসের তরফে জানানো হয়েছে। এক্সান্ডেলে ন্যাস জানিয়েছে, প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত পুণ্যার্থীরা রামলালার দর্শন করতে পারছেন। দূরদর্শন প্রতিদিন রামলালার আরতি দেখার জন্য বিশেষ সম্প্রচারের ব্যবস্থা করেছে। ন্যাশনাল চ্যানেলে প্রতিদিন সকাল 6:30 এই আরতি দেখতে পাচ্ছেন ভক্তরা। গাজায় খাদ্য সংকট যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে ইউরোপীয় ইউনিয়নের প্রধান জোসেফ বোরেল অভিযোগ করেছেন। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভায় তিনি বলেন, সঠিক পরিমাণে ত্রাণ সামগ্রী ওই অঞ্চলে না পৌঁছানো মানুষের সৃষ্ট বিপর্যয়। ওই অঞ্চলে স্থলপথে ত্রাণ সামগ্রী পাঠানো সম্ভব না হওয়াতেই এই মানবিক সংকটের সৃষ্টি হয়েছে বলে ইউ প্রধানের মন্তব্য। উল্লেখ্য, রাষ্ট্রসংঘ অনেক আগে সতর্ক করে দিয়ে বলেছিল, গাজায় কমপক্ষে 5,76,000 মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে চলেছেন। গাজার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গত 2 সপ্তাহে অপুষ্টির কারণে যে 27 জনের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই শিশু। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী ওয়েস্ট ব্যাংকের জেনিন শহরে উদ্বাস্তু শিবিরের উপর হামলা চালিয়ে যাচ্ছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ফাইনালে বিদর্ভ তাদের দ্বিতীয় ইনিংসে 3 উইকেট হারিয়ে 122 রান করেছে। এর আগে মুম্বাই তাদের সামনে জয়ের জন্য 538 রানের বিশাল লক্ষ্য দেয়। বিদর্ভের এখনো প্রয়োজন 416 রান। মুম্বাইয়ের মুশির খান 136 ও শ্রেয়াস আইয়ার 95 রান করেন। অধিনায়ক অজিঙ্ক্য রাহানে 73 রানের ঝোড়ো ইনিংস খেলেন। সচিন তেন্ডুলকরের 29 বছরের রেকর্ড ভেঙে রঞ্জি ট্রফি ফাইনালে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন মুশির খান। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। উত্তরবঙ্গের উন্নয়নে রাজ্য সরকার সব রকমের চেষ্টা করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। আজ শিলিগুড়িতে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, তার সরকার শুধু প্রতিশ্রুতি দেওয়া নয়, তা পূরণ করে। অন্যান্য রাজ্য আজ পশ্চিমবঙ্গের প্রকল্পগুলিকে মডেল করে বিভিন্ন প্রকল্প নিয়ে আসছে বলেও তিনি জানান। ফুলবাড়িতে এক প্রশাসনিক সভা থেকে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা আজ প্রাপকদের হাতে তুলে দিয়েছেন। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা এবং সিএএ নিয়ে এদিনের সভা থেকে ফের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি। যে রুলস বের করেছি তাতে পরিষ্কার ক্ল্যারিটি নেই। আপনি যেই ক্যাতে নাম লেখাবেন, কাউকে অধিকার দিলে আমরা তো খুশি হই। যে সিস্টেমে সারা পৃথিবী করে আপনি সেই সিস্টেমে করুন, আমার কোনো অসুবিধা নেই। তা না করে কি বললো
কেয়ার সাথে মনে রাখবেন এনআরসি রিলেটেড মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করা। বর্ণ বৈষম্যর কে আমি মানি না। আজই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থানের কড়া সমালোচনা করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, নাগরিকত্ব আইন সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের রাজনীতির জন্য জেনে বুঝে কিছু মানুষকে ভয় দেখাচ্ছেন। তিনি গতকাল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে সাংবাদিকদের বলেন, लोग प्रताड़ना सह रहे हैं। अपने धर्म की रक्षा के लिए जो भारत आए हैं उनको सम्मान सहित नियमानुसार सिटीजनशिप दी जाए। ये संकल्प भारत का प्रधानमंत्री मोदी ने फलीभूत किया है। निश्चित रूप से ममता बंदोपाध्याय जानबूझकर वोट बैंक की राजनीति के लिए कुछ समुदायों को भड़काएगी, लेकिन हर हिंदुस्तानी जानता है कि नरेंद्र मोदी का ये निर्णय न्याय संगत है, ह्यूमन डिसीजन। ভারতবর্ষের 9টি রাজ্যের মতো পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার জেলা শাসকদের নাগরিকত্ব দেবার অনুমতি দেবার দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। দেশের ইনার লাইন পারমিট পাওয়া রাজ্যের 31টি জেলা শাসককে নাগরিকত্ব দেবার অধিকারের মতোই এই রাজ্যের প্রতিটি জেলা শাসকদের এই অধিকার দেওয়া উচিত বলে আজ বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে অধীরবাবু মন্তব্য করেন। ভারতবর্ষে যেমন 9টা রাজ্যে 31টা জেলা শাসককে অধিকার দেওয়া হচ্ছে নাগরিকত্ব প্রদানের, সে অধিকার বাংলাকে এবং এখানকার জেলা শাসকদের দেওয়া দরকার। সিএএ পক্ষে বিপক্ষে বলে মানুষের মধ্যে প্রথমে ভয় ধরানো হবে, ভয় ধরানোর পর তাদেরকে ভরসা দেওয়া হবে, ভরসা দেওয়ার পর তাদের কাছে ভোট চাওয়া হবে। এই হচ্ছে লাইন, নির্বাচনের লাইন। বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় একটি জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে আজ স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন অধীর রঞ্জন চৌধুরী। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। অভিযোগ, ভোটের মুখে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই জল প্রকল্প চালু করা হচ্ছে। উল্লেখ্য, এমপি ল্যাডের টাকা থেকে প্রকল্পটি গড়ে উঠেছে। সেটিরই উদ্বোধন করতে যান অধীরবাবু। পরিকল্পনা মাফিক শাসক দলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। কলকাতার ভবানীপুর এলাকার ব্যবসায়ী ভাব্যা লাখানিকে হত্যার অভিযোগে পুলিশ তার ব্যবসার অংশীদার অনির্বাণ গুপ্তা ও সৌরভ দাসকে গ্রেপ্তার করেছে। আজ ভোরে অনির্বাণের উত্তর 24 পরগনার নিমতার বাড়ি থেকে ভাব্যার দেহ উদ্ধার হয়। জলের ট্যাঙ্কের নিচে বস্তাবন্দি করে দেহটি রেখে দেওয়াল তুলে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ ব্যবসায়িক শত্রুতা রয়েছে বলে মনে করছে। পুলিশ দুটি ব্যাট ও উইকেট উদ্ধার করেছে। এগুলি দিয়েই ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে পুলিশের অনুমান। সাগর দত্ত মেডিকেল কলেজে দেহের ময়নাতদন্ত চলছে। পরিবারের অভিযোগ, সোমবার বিকেলে মিটিং এ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন ওই ব্যবসায়ী। তারপর আর তার খোঁজ মেলেনি। ঘটনা তদন্তে সিপি বিনীত গোয়েল, অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা প্রমুখ বালিগঞ্জ থানায় গেছেন। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রসিকগঞ্জে আজ ভোর রাতে একটি ধূপের কারখানায় বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আরো 4টি ইঞ্জিন আগুন নেভানোর জন্য কাজে যোগ দিলেও আগুন এখনো আয়ত্তে আসেনি বলে খবর। জানা গেছে, দাসপুরের বাসিন্দা রাজকুমার দাস ওই কারখানার মালিক। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝাটের আজ থেকে শনিবার 16 মার্চ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রাম এবং আগামীকাল 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলিতে।